এই যে 9 কোটি মানুষ কিন্তু এবার না ভোটের পক্ষে ছিল। প্রায় 3 কোটি হচ্ছে না ভোট দিয়েছে আর 6 কোটি মানুষ ভোটই দিতে যায়নি। এই যে 9 কোটি মানুষ এই ভোটের বিপক্ষে গেছে। কারণ কি? কারণ তারা বুঝে গেছে যে এই ভোট, এই আচ্ছা, গণতান্ত্রিক 9 কোটি মানুষ বিপক্ষে গেল কিভাবে? ভোটারই তো হচ্ছে 11 কোটি। তাহলে 9 কোটি গেলে তো আর 9, 10, 11 আর 2 কোটি থাকে। ভোটার হচ্ছে 12 কোটি 77 লাখ ভাইয়া। 12 কোটি 77 লাখ। আচ্ছা, তাহলে ভোট পড়ছে 60%। ভোট 60% তারা শোনেন, আমি এটাকে বলি সুবে সাদিকের ভোট। তাহলে ওই যে শেখ হাসিনার আমলে যে নির্বাচনটা হয়েছিল সেখানে তো 40% ভোট বলছে পড়ছে। ওইটা বিশ্বাস করেন যে ওই 40% আসলেই পড়ছে? হ্যাঁ, 40%ই হইছে। তো শেখ হাসিনারটা বিশ্বাস করেন 40%, বাট এটা 60% বিশ্বাস করেন না। এটা 60% কিভাবে হবে? 60% হওয়ার সুযোগ কোথায়? আমি তো ভোট দিতে যাই নাই। আমি আপনাকে একটা বিষয় বলি। নেত্রকোনা ১, নেত্রকোনা ২, নেত্রকোনা ৩ সেখানে ভোটার হচ্ছে আ আপনার 4,30,000 ভোট কাস্ট হয়েছে 5,20,000 হুম। ১,০০,০০০ ভোট বেশি করেছে। গেল একটা। নেত্রকোনা ২ ভোটার হচ্ছে 3,75,000 ভোট পড়েছে 4,25,000 50,000 ভোট বেশি পড়েছে। 55,000 ভোট বেশি পড়েছে। এইভাবে ৩ টা আসনে মোট আপনার হচ্ছে ৩,৩ লক্ষ ভোট বেশি পড়েছে। যে একটা পরবর্তীতে পুনর্ভোট গণনা হয়েছে সেখানে দেখেছেন নিশ্চয়ই যে ১০ লক্ষ ভোট বেশি হয়েছিল। এই যে ১০ লক্ষ ভোট বেশি হয়েছিল এইরকম সারা দেশের মেক্সিমাম আসনে এইরকম ভোট হয়েছে। আমি এটাকে বলি সুবে সাদিকের ভোট। তাহলে ওই যে শেখ হাসিনার আমলে যে নির্বাচনটা হয়েছিল সেখানে তো 40% ভোট বলছে পড়ছে। ওইটা বিশ্বাস করেন যে ওই 40% আসলেই পড়ছে? হ্যাঁ, 40%ই হইছে। তো শেখ হাসিনারটা বিশ্বাস করেন 40%, বাট এটা 60% বিশ্বাস করেন না। এটা 60% কিভাবে হবে? 60% হওয়ার সুযোগ কোথায়? আমি তো ভোট দিতে যাই নাই। শেখ হাসিনার সময় গেছিলেন? 24 সালে না, ৭ জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল। প্রশ্নই ওঠে না। কেন ভোট দিতে যাব? তার আমলেও তো আমি সত্যিকার অর্থেই নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন আমি নিরাপত্তাহীনতায় ছিলাম। ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমি নিরাপত্তাহীনতায় ছিলাম। কারণ আমাকে আগে ছিল প্রশাসন আর পরে ছিল মব। ২৬ এর ১২ ফেব্রুয়ারি ছিল মব। ভোট দিতে গেলে ভোট কেন্দ্র থেকে আমি নাই। জি, এখন আমরা বর্তমানে ফিরে আসি। শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ। হ্যাঁ? উনি উনি আছেন ভারতে। ভারত সরকার তাকে খুব ভালোভাবেই রাখছে। মানব জমিনে একটা রিপোর্ট বেরিয়েছে গতকালকে যে ভারত সরকার আসলে তার উপর থেকে আর আশা ছাইড়া দিছে। এর কারণ হচ্ছে যে ভারত সরকার বলছে যে আওয়ামী লীগের তুমি ছাইড়া দাও আরেকজন লোকের কাছে, সাবির হোসেন চৌধুরীর কাছে। আ কিন্তু সাবির চৌধুরী রাজি হয় নাই। তারপরে ববিকে আনছে, বাট শেখ হাসিনা ববিকে দিতে রাজি না। শেখ রেহানার ছেলে ববি। এমত অবস্থায় ভারত বলতেছে যে আচ্ছা ঠিক আছে। এখন যেহেতু তারেক রহমানের কাছ থেকে যা চাচ্ছি তা পাচ্ছি। আপনি জানেন যে খলিলুর রহমান এখন ভারতে আছে। খুব ভালো সম্পর্ক দেখতেছি, সবাই হাসিখুশি। একটা ভালো সম্পর্ক ভারতের সঙ্গে আছে। দিল্লি না ঢাকা সবকিছু ফাঁকা। এখন শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনি কি দেখতেছেন? তার তো বয়সও হয়ে গেছে। শেখ হাসিনা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। এটা নিঃসন্দেহে সত্য কথা। কিন্তু তিনি তার যতটুকু সুযোগ ছিল, সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। বিশেষ করে তার একটা বড় সুযোগ ছিল যে তিনি চাইলেই পারতেন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে একটা এমন নির্বাচন দিতে যে নির্বাচনটা অন্তত মানে কিছুটা হলেও অতীতের নির্বাচনগুলোর চাইতে বেটার হয়। এটা করলে তিনি সত্যিকার অর্থে ইতিহাসের কাছেও একটা আলোকিত মানুষ হিসেবে চিহ্নিত হতে পারতেন। একটা নির্বাচন শেষেরটা অন্তত এটা যদি তিনি করতেন আমরাও খুশি হতে পারতাম। যেমন আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিপি ২ বার নিবন্ধনের আবেদন করেছে। কিন্তু আমরা নিবন্ধন পাইনি। বরঞ্চ নিবন্ধন পেয়েছে নুরুর মতো মানুষ, নিবন্ধন পেয়েছে ববি হাজ্জাজের মতো মানুষ। যিনি তার দল থেকে পদত্যাগ করে আরেকটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করেন তিনি দলের নিবন্ধন পেয়েছেন। এখন বুঝেন যে তিনি কাদেরকে নির্বাচন করেছেন আর কাদেরকে তিনি চারপাশে রেখেছেন। যেই ছেলেটা তাকে মা ডেকেছে, পরে আবার তাকে বাজেভাবে গালি দিয়েছে, সেই ছেলেটাকে তিনি নিবন্ধনের আওতায় নিয়ে আসবার চেষ্টা করেছিলেন তার আমলেই। তো এই প্রক্রিয়ার মানুষগুলোকে তিনি সুযোগ করে দিয়ে মূলত নিজের পায়ে নিজে কুড়ুল মারিছেন। এখন আসি যে তার ভবিষ্যৎ কথা। ভবিষ্যৎ কথা হচ্ছে যে আমি একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি, সেই সাথে একজন লেখক হিসেবে বলি। লেখকরা তো অনেক অ্যা অ্যা অন্তর্দৃষ্টি সম্পন্ন থাকে। অনেক মানে সামনের দিক অনেকটা দেখতে পান। তো ওই যে দেখতে পান সে আলোকে বলি, শেখ হাসিনার একটা সুযোগ আছে যদি তিনি সত্যিকার অর্থেই তার charismatic যেই নীতির কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমগুলো তিনি করতে কিন্তু তিনি করতে পারবেন না বিধায় কারণ তার চারপাশে এখনো চাটুকার বাহিনী আছে।
এই চাটুকার বাহিনী তাকে সকালবেলা একটা বলে, বিকেলবেলা আরেকটা বলে। তিনি চাটুকার দ্বারা আগেও নিয়ন্ত্রিত ছিলেন। গণভবনে যখন ছিলেন, তার চারপাশে এত চাটুকার ছিল যে আমাদের সত্য কথাগুলো তার কর্ণগোচরে যেত না। এখনো তার কর্ণকুঠোরে আমাদের কথাগুলো যাচ্ছে না, যে কথাগুলো আমরা বলছি। তবে তিনি যদি charismatic করতে পারেন, সেক্ষেত্রে তার একটা সম্ভাবনা আছে এবং তার দল নিষিদ্ধ করবার ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের বিপরীতেও কিন্তু পদক্ষেপ নেওয়ার যথেষ্ট অপশন আছে। সেই সিদ্ধান্তের বিপরীতেও। এখন তিনি সেটা করবেন কিনা, করতে পারবেন কিনা, যদি তিনি করতে পারেন তাহলে তিনি ফিরতে পারবেন, তার দলও ফিরতে পারবে। আর তিনি যদি সেটা বুদ্ধিমত্তার সাথে না করতে পারেন, চাটুকারদের চাটুকারিতায় যদি তিনি মুগ্ধ হয়ে থাকেন অতীতের মতো, তাহলে আমি সম্ভাবনা দেখি 30%। আর যদি তিনি উতরে যেতে পারেন, তাহলে সম্ভাবনা 70% আছে। এবং এটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি। 30% সম্ভাবনা আপনি কিভাবে দেখেন? যেমন ২০০৭ সালে যখন বিএনপির বিপর্যয় শুরু হয়, তারপরে বিএনপি ঘুরে দাঁড়ালো এই ৫ই আগস্টের পরে। সরি, এই ৫ই আগস্টের পরে বিএনপি ঘুরে দাঁড়ালো। এর ভিতরে কিন্তু অনেক নির্যাতন, অনেক অত্যাচার, অনেক মামলা, গুম, খুন অনেক কিছু হইছে। কিন্তু সেই সময়ের বিএনপি নেতাকর্মীরা কিন্তু আপনি পাইবেন না। কাউরেই পাইবেন না। বেগম জিয়া সহ অনেকেই, কেউ আর ফিরে নাই। অনেকে মারা গেছে, অনেকে গুম হয়ে গেছে, অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছে। অনেকে আবার এমনিতেই তারেক রহমান পছন্দ করে না, এইজন্য চেঞ্জ করে ফেলাইছে। মানে 90% ওই সময়ের নেতাগুলোকে আপনি এখন পাবেন না। এখন আওয়ামী লীগের যে সমস্যা, এইসব সমস্যা আ সময় লাগে। শেখ হাসিনার বয়স হয়েছে এবং অনেকে পলাতক। আপনি দেখেন যে অনেকে ভারতে পালায় আছে। নিজেরা গন্ডগোল করে, নিজেরা কাদা ছড়াছড়ি করে। তো এই পর্যায়ে আসলে কতটুকু ফিরে আসতে পারবে বলে আমি জানি না। আমি সন্দিহান। তবে ইতিহাস কথা বলবে এটা। আচ্ছা, আমি আমি একটু আপনার এই কথার রেশ ধরে একটু বলি। সেটা হচ্ছে যে তারেক রহমানের সরকার কচু পাতায় পানি দেখেছেন নিশ্চয়ই। আপনি তো গ্রামেরই মানুষ। গ্রাম হ্যাঁ, থেকেই টলমলো গেছেন। করে, খালি টলমলো করে। হ্যাঁ। কেন তিনি এই টলমল অবস্থায় আছেন? কারণ তার শত্রু কিন্তু জামাত ইসলাম। আচ্ছা, আপনি তার টলমলো শত্রু বলতেছেন কেন? ২/৩ আসন পাওয়ার পর আপনি টলমলো বলতেছেন। আরে ভাই, এই ২/৩ তো তিনিও জানেন, জামাতও জানে, এনসিপিও জানে, সাধারণ মানুষও জানে। যেটা কোত্থেকে হয়েছে। সবাই আমরা জানি। বলি না আরকি। বললাম না, মনে করেন যে বললাম না। কিন্তু আমি জানি না জানলাম ভাই। কিসে? আমি জানি সুষ্ঠু নির্বাচন আচ্ছা, হইছে। আপনি এখন জানেন না, আপনারা আমি কোত্থেকে জানি। জানেন আমি জানি না। আমি জানি, আমি বলি আপনাকে। এটা হচ্ছে যে রাষ্ট্রীয় কাঠামোতে কাউকে না কাউকে ক্ষমতায় থাকতে হয়। নির্বাচনের ২ সপ্তাহ আগে ওয়াশিংটনের একটা চিঠি খুব আলোচনায় এসেছিল, একটা বক্তব্য খুব আলোচনায় আসছিল। সেটা হচ্ছে জামাত ক্ষমতায় আসবে। কিন্তু আমরা দেখলাম মাত্র ১০ দিনের মাথায় ওটা গুটি চেঞ্জ হয়ে বিএনপি চলে আসলো। এখন এই যে বিএনপি আসলো, বিএনপি কার স্বার্থ রক্ষা করবে, কিভাবে রক্ষা করবে সেটার উপর ডিপেন্ড করবে তার আগামী দিনগুলো। এবং যার শত্রু জামাত ইসলাম বা যার বন্ধু জামাত ইসলাম, তার না শত্রু দরকার, না তার বন্ধু দরকার। তার কিচ্ছু দরকার নাই। এমত অবস্থায় বিএনপি ওই যে কচু পাতার পানির মতো মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে এনসিপি জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় স্বাধীনতা বিরোধী জোট রাস্তায় নামবে। আমি বলছি, আপনি লিখে রাখেন। ২ থেকে ৩ মাসের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে মাঠে নামবে। তখন এই সরকার কি করবে? কিন্তু তখন এই বিএনপি সরকার কি করবে? আমার একটা, মানে আপনার সঙ্গে আমি একমত না কেন আমি একটু বলতেছি। আমার কেন জানি মনে হয় যে এই জামাত এবং এনসিপি এই বিএনপির আন্দোলনের জন্য বা মধ্যবর্তী নির্বাচনের জন্য মাঠে নামবে না, যদি না যদি না বিএনপি ২ টা কাজ না করে। যাই করুক না কেন, দুর্নীতি-মুর্নীতি, এই সেই আবার ওই যে ক্রিকেট দলে, ওই যে ক্রিকেট বোর্ডে বাপের দোয়া, ওই যে নিজেদের লোকজন বসানো দেখছেন তো, দলীয়করণ সবকিছুর সমালোচনা জামাত করবে, এনসিপি করবে। কিন্তু সরকার পরিবর্তনের জন্য আন্দোলনে নামবে না যতক্ষণ না বিএনপি ২ টা কাজ করে। কোন ২ টা কাজ? একটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন, আর ২ নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। এই ২ টা কাজ না করলে কোনো সমস্যা নাই। কাজেই আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগকে একদম সংসদে আরো ওই যে সন্ত্রাসী ধারাও এড করছে, সংসদে পাস করছে যে আওয়ামী লীগের পক্ষে কথা বললে সেটা সন্ত্রাসী ধারা হবে, আপনি তো দেখছেন। আর দ্বিতীয়ত যে তত্ত্বাবধায়ক সরকার, এটা তো আছে, এটা আবার ফিরে আনছে। আমার মনে হয় কেন জানি এটা মমিন মেহেদী আপনার মতো আমিও তো ওই যে মানে ভবিষ্যৎবাণী করি আর কি। এখন কোনো কংক্রিট এভিডেন্স নাই। যে আর কিছু বলবেন কিনা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে? আচ্ছা, আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা গালাগালি করবেন করেন, সমস্যা নাই। কিন্তু একটু জেনে নিবেন যে আমি কি কারো দালাল কিনা, কারো পক্ষে কথা বলছি কিনা, কোনোভাবে কাউকে উতরে যাবার চেষ্টা করছি কিনা, উতরে দেবার চেষ্টা করছি কিনা। আমরা মূলত আপনার কথাটাই বলতে চাই। কারণ গত ১২ দিন, এই ১ম অধিবেশনের গত ১২ দিনে আপনার চালের দাম, ডালের দাম, তেলের দাম এগুলো কমানোর দাবিতে কোনো কথা কেউ বলেনি। আপনার প্রিয় হাসনাতও না, আপনার প্রিয় নাহিদও না।
আপনার প্রিয় ডাক্তার শফিকও না, আপনার প্রিয় তারেক সাহেবও না। কারণ তাদের কাছে আপনার আমাদের জীবনের মূল্য যেমন কম, আপনার আমাদের রুটি-রুজি জীবন-জীবিকা নিয়ে যেমন তাদের কোনো চিন্তা নাই, ঠিক তেমনি তাদের চিন্তার জায়গা রয়েছে বিদেশি সিনেমা, তাও সন্তান সহ। যখন আপনার বাচ্চা আমার বাচ্চা মৃত্যুবরণ করে, তখন তারা সন্তান সহ, আপনার সন্তান যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তারা নিজেদের সন্তান সহ কেউ ইংলিশ সিনেমা দেখেন, আর কেউ নিজের সন্তান সহ আরাম সোফায় বসে সংসদীয় অধিবেশনগুলোতে কি বলেছেন সেগুলো পর্যবেক্ষণ করে। এমত অবস্থায় আপনার রুটি-রুজি জীবন-জীবিকা, আপনার সন্তানের ভবিষ্যৎ এবং বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আসুন আমরা স্বাধীনতা বিরোধী জামাত, এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিরুদ্ধে নামবো। আপনিও থাকবেন দেশের জন্য ভালোবাসা থেকে, দেশের মানুষের জন্য ভালোবাসা থেকে। যেভাবে আপনারা অতীতে ফ্যাসিজমের বিরুদ্ধে নেমেছেন, স্বৈরাচারীদের বিরুদ্ধে নেমেছেন, ঠিক তেমনি ভাবে নামবেন এই প্রত্যাশায় আপনার